প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো রয়েছেন। খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি টপিক, যেটা হচ্ছে মিড ডে মিল, যার বর্তমান নাম পিএম পোষণ যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই মিড ডে মিলের অস্ত্রোপচার করতে চলেছি। খুব ধীরে ধীরে আপনারা বিষয়টি লক্ষ্য করবেন, শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদেরকে এই ভিডিওর শেষে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একটি পিডিএফ দেব, পশ্চিমবঙ্গ সম্পর্কিত পিডিএফ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনারা একটি পিডিএফ এর মধ্যে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। একদম অ্যাকিউরেট, নির্ভুল তথ্য, বারবার ক্রস চেক করে তথ্যগুলো নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের একটা নোটস বানানো হয়েছে। আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে প্রত্যেককে ফ্রি অফ কস্টে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে মিড ডে মিল খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি টপিক। এই টপিকের ওপর প্রাইমারি ইন্টারভিউ তো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবেই হবে, সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত পরীক্ষার ইন্টারভিউ হয় সে সমস্ত পরীক্ষার ইন্টারভিউ কিন্তু প্রশ্ন করা হয়। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে কিন্তু মিড ডে মিল থেকে প্রশ্ন আসে। সুতরাং আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পর যারা প্রাথমিকের ইন্টারভিউ নিচ্ছেন, উচ্চ প্রাথমিক বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাছে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ এই ভিডিওটার ভিউজ 20K অর্থাৎ 20,000 হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস আমি প্রোভাইড করে দেবো, যেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার। খুব ধামাকাদার একটি বই, সেকেন্ড এডিশন আসতে চলেছে, আরো ধামাকাদার। এই বইটার যে দ্বিতীয় ভলিউম 2, সেই ভলিউম 2 যে গুরুত্বপূর্ণ নোটসগুলো থাকবে এবং প্রায় 100-র উপর প্রশ্ন থাকবে। তাহলে 100-র উপর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক যেমন হচ্ছে এনসিইআরটি, এসসিইআরটি, তারপরে ধরুন বিভিন্ন ধরনের যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড, জাতীয় শিক্ষানীতি 1986, তারপরে ব্রেন স্টর্মিং মেথড, বালা, তারপরে হচ্ছে যে পিকক মডেল, তারপর হলিস্টিক ডেভেলপমেন্ট, সমস্ত তথ্য এই পিডিএফটার মধ্যে থাকবে। 5টি পিডিএফ থাকবে। এই 5টি পিডিএফ আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। কখন পেয়ে যাবেন? যখন এই ভিডিওটার ভিউজ 20K বা 20,000 কমপ্লিট হবে। সঙ্গে সঙ্গে আপনারা আমাকে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আপনাদেরকে ফ্রি অফ কস্টে 5টি পিডিএফ পাঠিয়ে দেবো। এই 5টি পিডিএফ এর দাম রেখেছিলাম 150 টাকা, অর্থাৎ 150 টাকা। আপনারা এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। সুতরাং ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর আপনার নাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপনাকে আমি পশ্চিমবঙ্গ সম্পর্কিত পিডিএফ নোটস দিয়ে দেব এবং 2024 সালের নোবেল প্রাইজ বিজেতাদের নাম এবং তাদের ক্ষেত্র সম্পর্কিত একটি পিডিএফ নোটস আছে, সেটা দিয়ে দেবো। এবং এইভাবে আপনারা অনেক ফ্রি পিডিএফ নোটস আপনারা পাবেন এবং ভিডিওটার ভিউজ 20K হওয়ার সঙ্গে সঙ্গে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার বইটার ভলিউম 2 এর 5টি পিডিএফ আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, আজকের যে টপিক, যেটা হচ্ছে মিড ডে মিল, যার বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ যোজনা, সে সম্পর্কে অস্ত্রোপচার করব। ধীরে ধীরে আপনারা বিষয়টা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো জায়গায় অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জানিয়ে রাখি, এই যে পরাধীন ভারতবর্ষ যখন ছিল, তখন সেই পরাধীন ভারতবর্ষের বুকে অনেক উত্থান পতন হয়েছে। ভারতবর্ষ বারবার পরাধীনতা লাভ করেছে, সেই মোগলদের আমলে হোক বা ইংরেজদের আমলে হোক, কিন্তু ভারতবর্ষ ধীরে ধীরে আবার উঠে দাঁড়িয়েছে। তাহলে এই জন্মভূমি একদিনের নয়, বহু পুরনো, এর সভ্যতা সংস্কৃতি বহু পুরনো। তাই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই ভারতবর্ষ নানা ভাষাভাষীর দেশ। এখানে বিভিন্ন বৈচিত্র্যময় সভ্যতা, বৈচিত্র্যময় সংস্কৃতি, তাকে নিয়েই কিন্তু ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ হচ্ছে একটা মহান সাগর। তাহলে এই ভারতবর্ষ যখন পরাধীন ছিল, ঠিক সেই সময়ে ইংরেজদের আমলে ভারতবর্ষের মধ্যে অনেক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্যের অভাব দেখা দিয়েছে, দারিদ্রতা দেখা দিয়েছে। ঠিক সেই সময় 1925 সালে, মনে রাখবেন 1925 সালে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন মধ্যাহ্নকালীন যে ভোজন বা মধ্যাহ্নকালীন আহারের কথা তারা ভাবে, বা MDM বা মিড ডে মিলের ব্যবস্থা করার কথা ভাবে। তাহলে প্রথম ধারণাটি আমরা পাই
1925 সালে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সালটা আমি একটু লিখে নিচ্ছি। সালটা হচ্ছে 1925 সাল। এই 1925 সালে মিড ডে মিলের প্রথম ধারণা পাওয়া যায় মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকে। এরপর দেখুন 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনতার বেশ কয়েক বছর পর, সালটা হচ্ছে 1955। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একদম প্রতিটি তথ্য ক্রস চেক করা হয়েছে, একদম নির্ভুল তথ্য। তাহলে 1955 সালে ভারতবর্ষের একটি রাজ্য যার নাম হচ্ছে তামিলনাড়ু, এই তামিলনাড়ু রাজ্যে মিড ডে মিল প্রথম চালু হয়। কোথায় চালু হয়? তামিলনাড়ুর মাদুরাইয়ের সৌরাষ্ট্র বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সৌরাষ্ট্র বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম মিড ডে মিল চালু হয়। তাহলে রাজ্যের নাম হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, তামিলনাড়ু রাজ্যে যখন 1955 সালে মিড ডে মিল চালু হয়, তখন তামিলনাড়ু রাজ্যের সিএম অর্থাৎ চিফ মিনিস্টার কে ছিলেন? প্রশ্ন আসতেই পারে। তাহলে তখন সিএম ছিলেন কে কামরাজ। তাহলে তখন সিএম ছিলেন কে কামরাজ, আপনারা লিখে নেবেন। তাহলে দেখুন, আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়? তামিলনাড়ু রাজ্যে। আচ্ছা, তামিলনাড়ু রাজ্যে যখন মিড ডে মিল প্রথম চালু হয় তখন সালটা কত ছিল? 1955 সাল। আচ্ছা, 1955 সালে তামিলনাড়ু রাজ্যে যখন মিড ডে মিল চালু হয় তখন সেখানকার সিএম বা চিফ মিনিস্টার কে ছিলেন? কে কামরাজ। আচ্ছা, কোন বিদ্যালয়ে চালু হয়? মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাইয়ের সৌরাষ্ট্র বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটুকু কমপ্লিট। আর যখন চালু হয় 1955 সালে, তখন কিন্তু রান্না করা খাবার দেওয়া হতো না, ঠিক আছে, শুকনো খাবার দেওয়া হতো। এরপর দেখুন 1955 সালের পর 1995 সাল, আর তারিখটা হচ্ছে 15ই আগস্ট। তাহলে 1995 সালের 15ই আগস্ট কেন্দ্র সরকার, ভারতবর্ষের কেন্দ্র সরকার মিড ডে মিল চালু করে। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহা রাও। এগুলো আপনাকে মনে রাখতে হবে। এরপর দেখুন 1995 সালের পর 2001 সালের 28শে নভেম্বর, খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ। এই তারিখে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একটি রায় দেয় যে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলিকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগামী 6 মাসের মধ্যে মিড ডে মিল প্রকল্প চালু করতে হবে। তাহলে 2001 সালে 28শে নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ রায়টি দেয়। তারপর দেখুন 2001 সালের পর 2003 সাল, এই 2003 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে কিন্তু মিড ডে মিল চালু হয়। তাহলে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয় কত সালে? 2003 সালে। সালটা মনে রাখবেন, 2003 সালে। আর সুপ্রিম কোর্টের রায় দেয় কত সালে? 2001 সালের 28শে নভেম্বর। আচ্ছা, সারা ভারতবর্ষে চালু হয় কত সালে? 1995 সালের 15ই আগস্ট। আচ্ছা, কোন রাজ্যে প্রথম চালু হয়? তামিলনাড়ু। কত সালে? 1995 সালে। আচ্ছা, 1995 সালের আগে প্রথম মিড ডে মিলের ধারণা পাওয়া যায় কত সালে? 1925 সালে। কোথায়? মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন। গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবার খুব গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য আপনাদের জানাই যে প্রথম দিকে তো শুকনো চাল বা শুকনো খাবার দেওয়া হতো। তখন অর্থাৎ 1995 সালে যখন সারা ভারতবর্ষে মিড ডে মিল চালু হয় তখন কিন্তু তার নাম মিড ডে মিল ছিল না। তাহলে তার প্রকৃত নাম কি ছিল? তাহলে দেখুন, আমি আরেকটু টাইম লাইন করে দেখিয়ে দিচ্ছি। 1995, তাহলে 1995 সালে এই প্রজেক্টটার নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন
সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে NPNSPE। মনে রাখবেন এই NPNSPE নাম ছিল 1995 সালে, তখন শুধু শুকনো খাবার দেওয়া হতো। এরপর 1995 সালের পর থেকে আপনার এখানে বলা হচ্ছে 2007 সালটা খুব গুরুত্বপূর্ণ। 2007 সাল, এই 2007 সালে এই নামটা একটু পরিবর্তন হয়ে যায়। এই নামটা পরিবর্তন হয়ে হয় কি, ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল। দেখুন, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন এইটুকু বাদ চলে যায়, দিয়ে হয়ে যায় ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল। মিড ডে মিল মানে মধ্যাহ্নকালীন আহার। তাহলে মিড ডে মিল নামকরণ কত সালে হয়? 2007 সালে। যখনই 2007 সালে মিড ডে মিল নামটি হয়, অর্থাৎ এটার নাম হচ্ছে NPMDM, হ্যাঁ, তার ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল, তখন কিন্তু রান্না করা খাবার দেওয়া শুরু হয়। তাহলে এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে প্রথম কবে থেকে রান্না করা খাবার দেওয়া শুরু হয়? 2007 সাল থেকে। তারপরে দেখুন 2007 সালের পর 2021 সাল, এই 2021 সালটাও খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালে এই NPMDM এর নাম আবার পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে এর নতুন নাম হয় PM পোষণ যোজনা। তাহলে PM পোষণ যোজনা বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। তাহলে দেখুন পুরো টাইমলাইনে দেখুন 1995 সালে নাম ছিল, অরিজিনাল নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে NPNSP। তারপর 1995 সালে থেকে 2007 সালে এটার নাম হলো ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল বা NPMDM, যেটাকে আমরা মিড ডে মিল বা MDM নামে জানতাম। তারপর 2007 সাল থেকে 2021 সালে যখন এটার নাম হয় প্রধানমন্ত্রী পোষণ যোজনা, তখন এই নামকরণ করার পেছনে মানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে ভারতবর্ষের যে এডুকেশন মিনিস্ট্রি রয়েছে, সেই এডুকেশন মিনিস্ট্রি যেটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন বা MOE 2021 সালে। এবার আর কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে দেব, যেটা হচ্ছে যে এই PM পোষণ যোজনার আন্ডারে বর্তমানে কত কোটি শিশুকে হচ্ছে মধ্যাহ্নকালীন পুষ্টি সরবরাহের ব্যবস্থা করা হয়। তথ্যটা হচ্ছে 12 কোটি। 12 কোটি মনে রাখবেন, এই 12 কোটি শিশুকে কিন্তু মিড ডে মিলের আওতায়, PM পোষণের আওতায় কিন্তু এদেরকে মধ্যাহ্নকালীন পুষ্টি সরবরাহ করা হয়। এবার আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে ভারতবর্ষের বুকে কত লাখ বিদ্যালয়ে দেওয়া হয়? তাহলে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত, ম্যাক্সিমাম অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলিতে যদি যোগ করা হয় বিদ্যালয়গুলিকে, তাহলে বিদ্যালয়ের সংখ্যা হবে 12,65,000। মনে রাখবেন 12,65,000। এই 12,65,000 বিদ্যালয়ে PM পোষণ শক্তির আন্ডারে মধ্যাহ্নকালীন আহার সরবরাহ করা হয়। এরপরে আপনারা মিড ডে মিলের ছবিটা খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন, দেখবেন কতজন বসে আছে ছেলে মেয়ে? 8 জন ছেলে মেয়ে বসে আছে। 8 জনের মধ্যে দেখবেন কয়েকজনের মাথার চুল সামনের দিকে আছে বাঁধা, একজন করে মানে যে বালিকা আর একজন করে বালক। তাহলে 8 জনের মধ্যে 4 জন হচ্ছে বালক এবং 4 জন হচ্ছে বালিকা, এবং তারা সামনের দিকে থালা নিয়ে বসে আছে। এটা হচ্ছে মিড ডে মিলের লোগোর তাৎপর্য। এটা আপনারা একটু দেখে নেবেন ছবিটা, তাহলে বুঝতে পারবেন। চলুন খুব গুরুত্বপূর্ণ একটি তালিকার দিকে এখন আমরা নজর রাখবো, যেখানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি PM পোষণ যোজনায় একটি ছাত্র বা ছাত্রীর মধ্যাহ্নকালীন ভোজনে
প্রতিদিনের মধ্যাহ্নকালীন ভোজনে তাদের বরাদ্দ টাকা কত, সেটা আমরা একটু জেনে নিচ্ছি। প্রথম ঘর হচ্ছে স্টেজ বা ধাপ, অর্থাৎ সেই শিশুটি কোন ধাপে পড়াশোনা করে বা কোন স্টেজে পড়াশোনা করে। তারপরে কলাম হচ্ছে যে টোটাল কস্ট পার মিল, অর্থাৎ মধ্যাহ্নকালীন একবার একটি ছাত্রের আহারের জন্য কত খরচ হয় এবং সেই খরচটা কেন্দ্র কত দেয় এবং রাজ্য কত দেয়। এই কেন্দ্র এবং রাজ্যের কম্বিনেশন দেখে নেব। তো প্রথম স্টেজ যেটা বলছে স্টেজ 1, বালবাটিকা এবং প্রাইমারি। প্রাইমারি হচ্ছে শিশু 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, অনেক স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত। তো বালবাটিকা এবং প্রাইমারির জন্য টোটাল পিএম পোষণ যোজনার টোটাল যে বরাদ্দ, সেই বরাদ্দটা হচ্ছে 6.19 মানে 6 টাকা 19 পয়সা। এই 6 টাকা 19 পয়সার মধ্যে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র সরকার দেবে 3 টাকা 71 পয়সা এবং রাজ্য সরকার দেবে 2 টাকা 48 পয়সা। একদম অ্যাকিউরেট তথ্য, নির্ভুল তথ্য। আপনারা এটা অবশ্যই লিখে নেবেন, কারণ এটা অর্ডার কপি থেকে নেওয়া হয়েছে। নেক্সট আপার প্রাইমারি। আপার প্রাইমারি তো আপনারা জানেন 8ম শ্রেণী পর্যন্ত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বরাদ্দ হচ্ছে 9.29, অর্থাৎ টোটাল বরাদ্দ 9 টাকা 29 পয়সা। এই 9 টাকা 29 পয়সার মধ্যে সেন্ট্রাল বা কেন্দ্র দেবে 5 টাকা 57 পয়সা এবং রাজ্য দেবে 3 টাকা 72 পয়সা। আর এগুলো কিন্তু একটি ছাত্রের বা একটি শিশুর একদিনের মধ্যাহ্নকালীন ভোজনের জন্য যেটুকু খরচ হয় সেই খরচের নতুন তালিকা। এবার আমরা চলে আসবো নিচের তালিকাটায়। নিচের তালিকাটায় দেখুন ক্লাসেস। ক্লাসেস মানে স্টেজের কথাই বলছে, কোন স্টেজে সেই শিশুটি পড়াশোনা করে। নেক্সট হচ্ছে রিভাইজড মেটেরিয়াল কস্ট পার চাইল্ড পার ডে। পার চাইল্ড মানে হচ্ছে প্রত্যেক শিশুর, পার ডে মানে প্রতিদিন। তাহলে প্রতিদিন প্রতিটি শিশুর মানে হচ্ছে যে মধ্যাহ্নকালীন ভোজনে তার যে খরচটি হয় সেই খরচের মানে হচ্ছে যে সেই খরচের পরিমাণ এবং সেই পরিমাণটা কেন্দ্র কতটা দেবে, রাজ্য কতটা দেবে এবং কেবলমাত্র কেন্দ্র কতটা দেবে। দেখুন এনিয়ার স্টেট, এনিয়ার স্টেট মানে হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন স্টেট, মানে হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে সেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, যেমন ধরুন অন্ধ্রপ্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে ক্ষেত্রে কিন্তু বরাদ্দ আলাদা, কেন্দ্রের বরাদ্দ এবং রাজ্যের বরাদ্দ আলাদা, সেটা আমরা একটু পরে জেনে নিচ্ছি। এবং দুটো হিমালয়ান রাজ্য রয়েছে, সেই হিমালয়ান রাজ্য দুটোর ক্ষেত্রে এবং JNK অর্থাৎ জম্মু এবং কাশ্মীর, এই জম্মু এবং কাশ্মীর, তারপরে দুটো হিমালয় অঞ্চল এবং এনিয়ার অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মানে যে ভাগটা কিন্তু একরকম। আর শুধুমাত্র ইউটি উইথাউট লেজিসলেচার, লেজিসলেচার মানে হচ্ছে বিধানসভা, তাহলে উইথাউট লেজিসলেচার অর্থাৎ যে ইউটি মানে যে ইউনাইটেড টেরিটরি মানে হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে ভারতবর্ষের এমন কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই। যেমন ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, নগর হাভেলি, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউনাইটেড টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল, যে কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো মানে হচ্ছে লেজিসলেচার বা বিধানসভা নেই। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ খরচটা কেন্দ্র সরকারই বহন করে। তো আমরা একটু জেনে নেই। তো প্রথম হচ্ছে যেটা হচ্ছে যে বালবাটিকা এবং প্রাইমারি। বালবাটিকা এন্ড প্রাইমারি, এই বালবাটিকা এবং প্রাইমারি ক্ষেত্রে বরাদ্দ আগে যেটা ছিল বরাদ্দ একই 6.19 মানে হচ্ছে যে 6 টাকা 19 পয়সা। এই 6 টাকা 19 পয়সার মধ্যে এনিয়ার স্টেটের জন্য, দুটো হিমালয় স্টেটের জন্য এবং জম্মু ও কাশ্মীরের জন্য কেন্দ্র বরাদ্দ করছে 5 টাকা 57 পয়সা এবং রাজ্য 0.62 মানে হচ্ছে শুধু 62 পয়সা। তাহলে দেখুন, তাহলে এনিয়ার স্টেটের জন্য, হিমালয় স্টেটের জন্য এবং জম্মু কাশ্মীরের জন্য কেন্দ্রের বরাদ্দটা কত বেশি দেখুন, 5.57 মানে 5 টাকা 57 পয়সা দিচ্ছে। আর রাজ্যকে দিতে হচ্ছে মাত্র 62 পয়সা, মানে 1 টাকারও কম। কিন্তু আপনারা এখানে দেখছিলেন সাধারণ যে রাজ্য যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্য, সেক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দ 6 টাকা 19 পয়সার মধ্যে 3 টাকা 71 পয়সা, রাজ্যের বরাদ্দ 2 টাকা 48 পয়সা। কিন্তু এক্ষেত্রে কত ফেসিলিটি দিচ্ছে দেখুন,
এক্ষেত্রে 3 টাকা 71 পয়সা কেন্দ্রের বরাদ্দ থেকে বেরিয়ে হয়ে গেল 5 টাকা 57 পয়সা। বেশ, এবার দেখুন এটা আরো কত মজার বিষয়, যেগুলো ইউটি স্টেট উইথাউট লেজিসলেচার, বিধানসভা বিহীন যে মানে যে কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, যেগুলোর নাম আমি একটু আগে বললাম, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে এই টাকাটা মানে হচ্ছে 6 টাকা 19 পয়সাটা কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রই দেয়। তাহলে এখানে রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো টাকা লাগছে না, মানে এক্ষেত্রে 6 টাকা 19 পয়সা সম্পূর্ণটা দিচ্ছে কিন্তু কেবলমাত্র কেন্দ্র। ঠিক আছে, তাহলে বালবাটিকা এবং প্রাইমারি ক্ষেত্রে হলো। এবার আপার প্রাইমারি ক্ষেত্রে দেখছি। আপার প্রাইমারি, দেখুন আপার প্রাইমারি ক্ষেত্রে টাকা তো সেই একই 9 টাকা 29 পয়সা। এই 9 টাকা 29 পয়সার মধ্যে এনিয়ার স্টেট, দুটো হিমালয় স্টেট এবং জম্মু ও কাশ্মীরের জন্য কেন্দ্র সরকার কত দিচ্ছে? 8 টাকা 36 পয়সা, আর রাজ্য সরকার 0.93। কিন্তু ইউটি উইথাউট লেজিসলেচার, অর্থাৎ সে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল যার বিধানসভা নেই, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কেন্দ্র দেবে, মানে 9 টাকা 29 পয়সায় কিন্তু কেন্দ্র দিয়ে দেবে। তাহলে দেখুন আগেরটা দেখুন, সাধারণ যে রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সেক্ষেত্রে 9 টাকা 29 পয়সা, আপারের ক্ষেত্রে 9 টাকা 29 পয়সা বরাদ্দ, তার মধ্যে কেন্দ্র দিচ্ছিল 5 টাকা 57 পয়সা, কিন্তু এক্ষেত্রে দেখুন কত বেশি দিচ্ছে, 8 টাকা 36 পয়সা। আর রাজ্যকে লাগছিল 3 টাকা 72 পয়সা, এক্ষেত্রে দেখুন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে লাগছে মাত্র 93 পয়সা। আর যেগুলো আমি বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, নগর হাভেলি, এই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে মানে আপার প্রাইমারি ক্ষেত্রে যে বরাদ্দ 9 টাকা 29 পয়সা সেটাও দিচ্ছে, এবং প্রাইমারি ও বালবাটিকার ক্ষেত্রে যে বরাদ্দ 6 টাকা 19 পয়সা সম্পূর্ণটাই কিন্তু কেন্দ্র বহন করে। তাহলে আপনারা দুটো ছক, অ্যাকিউরেট ছক, একদম নির্ভুল তথ্য, একদম অর্ডার থেকে নেওয়া হয়েছে, আপনারা অবশ্যই টুকে নেবেন বা সম্পূর্ণভাবে স্ক্রিনশট একটু মেরে নেবেন, বা প্রয়োজন হলে আমাকে বলবেন, এর মানে যে পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। তো এই ধরনের খুব ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলে প্রথম রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, এবং জানাবেন যে কেমন হয়েছে বা কি ধরনের ভিডিও আপনারা চান। তো আজকের জন্য এতটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।